1953 সালে করাচি একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পাশের পর পাকিস্তান মিলিটারিতে শিক্ষানবিশ অফিসার হিসেবে যোগ দেন জিয়াউর রহমান। 1955 সালে পান কমিশন। ৭১-এর ২৫শে মার্চ ঢাকায় পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা শুরু করলে ২৬শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। ৩টি সেক্টরের সমন্বয়ে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধে অংশ নেন মেজর জিয়া। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পান বীরোত্তম খেতাব। নিয়োগ পান উপসেনাপ্রধান পদে। ১৯৭৫ সালে ১৫ আগস্টের পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে ক্যান্টনমেন্টে টালমাটাল পরিস্থিতি। এরপর ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাজনীতির কেন্দ্রে চলে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। তখন তিনি ছিলেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক। ১৯৭৬ সালের ২৯শে নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেন জিয়া। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হন তিনি। পরে জনগণের আস্থা প্রমাণ করতে আয়োজন করেন গণভোটের। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর নেন সেনাবাহিনী থেকে। ১৯৭৮ সালের ২৩শে ফেব্রুয়ারি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। এরপর সমমনাদের নিয়ে বৃহত্তর রাজনৈতিক বলয় তৈরির লক্ষ্যে ১৯৭৮ সালের ১ মে প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। এরপর ১৯ দফা কর্মসূচি ঘোষণা করে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। মাত্র কয়েক বছরের শাসনামলে তার খাল খনন কর্মসূচি, গণশিক্ষা, গ্রাম সরকার, ভিডিপির মতো কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। জনশক্তি রপ্তানি ও গার্মেন্টস সেক্টরের উত্থান জিয়াউর রহমানের আমলেই হয়। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে এক রাজনৈতিক সফরে গেলে রাতে সেনাবাহিনীর বিপথগামী কয়েকজন কর্মকর্তা সার্কিট হাউসে হামলা চালিয়ে হত্যা করে জিয়াকে। পরে ঢাকায় জানা যায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে কতটা জনপ্রিয় ছিলেন তিনি। বিএনপি নেতারা বলছেন, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের মতো আদর্শিক আন্দোলনের পথিকৃৎ ছিলেন জিয়াউর রহমান। তার নীতি আদর্শ অনুসরণ করলেই এগিয়ে যাবে দেশ। দেশে গণতন্ত্র আমরা পুনঃপ্রবর্তন করব। সেই জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিল, কৃষিখাত থেকে শুরু করে শিল্পে, এগুলো অনেক ব্যাহত হয়েছে। এগুলোকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, একটি স্বনির্ভর বাংলাদেশ তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন। আশা করি আগামী দিনগুলোয় জনগণের সমর্থন নিয়ে বিএনপি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তৎপর হবে। দেশে যে রাজনৈতিক সংকট চলছে তা থেকে উত্তরণে জিয়াকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণের পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের। আজকে বাংলাদেশ যে সংকটে আছে, যে সমস্যায় আছে, আমাদেরকে অবশ্যই জিয়াউর রহমানের কাছে ফিরে যেতে হবে এবং তার কাছ থেকেই কিন্তু আমাদেরকে সমাধান খুঁজে নিতে হবে এবং তার কাছ থেকেই তার আলোকবর্তিকা তিনি যেটা রেখে গেছেন সেটা আবার হাতে তুলে নিতে হবে এবং সেই আলোকবর্তিকা ধরেই সামনের দিকে এগোতে হবে। জাতীয় জীবনী, নৈতিকতা, দেশপ্রেম, আত্মমর্যাদা, সার্বভৌমত্ব, গণতন্ত্র টেকসই করতে জিয়াউর রহমানের নীতি আদর্শ অন্যতম প্রধান সহায়ক হতে পারে মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বগুড়ার গাবতলী উপজেলার নিভৃতপল্লী বাগবাড়ি গ্রামের এই বাড়িতেই জন্ম নেয় যে শিশু, এলাকাবাসী তাকে চিনতেন কমল নামেই। সেই কমলই পরে হয়েছেন সেরা সেনা অফিসার, এই দেশকে মুক্ত করার দুঃসাহসিক সেক্টর কমান্ডার, সফল রাজনীতিবিদ এবং রাষ্ট্রপতি। তিনি জিয়াউর রহমান। তবে ক্ষমতার এমন উচ্চ শিখরে থাকা রাজনীতিবিদ কখনোই ভোলেননি জন্মস্থানের মাটি আর মানুষকে। বারবার ছুটে গেছেন সেই টানে। ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকে ১৯৮১ সালের ৩০ মে শাহাদত বরণের আগ পর্যন্ত ৪ বছরে তিনি অন্তত ১১ বার বগুড়ায় এসেছেন। তবে ১৯৮০ সালের ২৯ এপ্রিল বগুড়ার সার্কিট হাউস থেকে হাজারদিঘি গ্রাম পর্যন্ত ৮ মাইল হেঁটে যাওয়ার ঘটনা বয়োজ্যেষ্ঠদের মনে এখনও দাগ কেটে আছে। বাড়ি বাড়ি গিয়ে কারো কাছে পানি চেয়েছেন, আবার কারো গাছের পেয়ারা চেয়ে নিয়েছেন। ৪৫ বছর আগের সেই স্মৃতি স্থানীয় মানুষের মনে এখনও জলজলে। যখন শুনলাম যে এই যাবে, আমরা রাস্তায় দাঁড়াচ্ছিলাম, পাড়া হয়ে গেল, আমরা তার পেছনে হাঁটতে পারিনি। মানে এত জোরে হাঁটিছে যে আমরা কল্পনাই করতে পারিনি, আমরা দম ফেল করার মতো অবস্থা। বিশ্লেষকরা মনে করেন, ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে জনগণকে উজ্জীবিত এবং ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। উনি সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, এটি তার সবচেয়ে বড় কৃতিত্ব বলবো আমরা। এবং মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি যেখানেই গেছেন
সেখানে মানুষের ঠিক দৌড় করে পৌঁছবার চেষ্টা করেছেন। জিয়াউর রহমান রাজনীতিকে ড্রয়িং রুমের বাইরে নিয়ে গিয়েছিলেন বলেই তিনি জনগণের অন্তরে স্থান পেয়েছিলেন বলে মত জিয়া পরিবারের এই সদস্যের। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সম্পর্কে বলেন যে উনি একটি কথা বলেছিলেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। ড্রয়িং রুমে বসে রাজনীতি করাটা ওনার রাজনীতি নয়। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জন্মভূমিকে ঘিরে যেসব স্বপ্ন দেখেছিলেন তার বেশিরভাগই বাস্তবায়ন করে যেতে পারেননি। তার সেই অধরা স্বপ্ন বাস্তবায়নের আশা এখন বগুড়াবাসী। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বিদ্যুৎ ও জ্বালানি খাত, কিন্তু বিগত সরকারের সময় এ খাতে হয় ব্যাপক অনিয়ম দুর্নীতি। জ্বালানির ব্যবস্থা না করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ ও আমদানি নির্ভরতায় ঋণের বোঝায় নাজুক গুরুত্বপূর্ণ এ খাত। বছরের পর বছর বড় অঙ্কের বাজেট বরাদ্দ ও ভর্তুকি দেওয়া হয়েছে এ খাতে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থ বছরের মূল বাজেটে বিদ্যুৎ খাতে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়িয়েছে 62,000 কোটি টাকায়। আসছে বাজেটে এডিপিতে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 32,392 কোটি টাকা। কর্মকর্তারা জানান, আসছে বাজেটে অর্থের অপচয় বন্ধে জোর দেওয়া হচ্ছে। এই বছর পরিবহন ও যোগাযোগ হচ্ছে সর্বোচ্চ পরিমাণ বরাদ্দ পাচ্ছে। হ্যাঁ, এছাড়া এর পরেই পাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত। যদিও বা এগুলো যেহেতু সবচেয়ে বড় খাত এবং বিভিন্নভাবে এটা এফেক্টেড এবং অনেকগুলো প্রকল্প আগে থেকে চলছিল, সুতরাং এখানে হঠাৎ করে এগুলো কমানো যায়নি। উপদেষ্টা জানান, বিদ্যুৎ খাতে বিপুল বকেয়া রেখে গেছে বিগত সরকার। গত বছর জুনে এর পরিমাণ ছিল 50,000 কোটি টাকা। এরই মধ্যে বিদ্যুৎ খাতে প্রায় 32% এবং জ্বালানি খাতে প্রায় সব বকেয়া পরিশোধ করা হয়েছে। আগামী অর্থবছর ঋণের অর্থ পরিশোধ করে টেকসই বিদ্যুৎ ও জ্বালানি খাত গড়তে চায় অন্তর্বর্তী সরকার। ঋণটা তো মানে আমাদের ইয়েতে জিরো করে দিচ্ছে, এনার্জিতে ওভারডিউ। তো সুতরাং আমাদের ইয়েতেও আমরা চেষ্টা করবো এটাকে সাবস্টেনশিয়ালি রিডিউস করার জন্য আর কি। আগামী বছর আমরা একটা সাস্টেনেবল ফুটিং এ, ফাইন্যান্সিয়ালি সাস্টেনেবল ফুটিং এ দেখতে চাই আর কি। বেশি খরচের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, ক্যাপাসিটি চার্জ ও সিস্টেম লস কমাতে হবে ভর্তুকি। সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আমাদের রিজার্ভ মার্জিন যেটা আছে সেটাকে যেন আমরা 20 থেকে 25% ভিতরে রাখতে পারি 2030-35 এই সময়টাতে। অন্যদিকে আমরা যেন অত্যন্ত ব্যয়বহুল যে তেল ভিত্তিক বিদ্যুৎ সেটা উৎপাদন কমিয়ে আমরা যেন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পারি। টেকসই জ্বালানি খাত গড়ে তুলতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জেলার 7 উপজেলার রেজিস্ট্রি অফিসের প্রধান কার্যালয়ের একমাত্র রেকর্ড রুমের প্রবেশমুখে রয়েছে সতর্কবার্তা, সাধারণের প্রবেশ নিষেধ। জনসাধারণের জমির দলিলপত্র সহ প্রয়োজনীয় সকল নথিপত্রের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য এই রেকর্ড রুমের নিয়োগপ্রাপ্ত প্রধান রেকর্ড কিপার, সহকারী রেকর্ড কিপার ও তাদের একজন সহকারী ছাড়া আর অন্যদের প্রবেশে সম্পূর্ণ নিষেধ। তবে বাস্তবে চিত্র একেবারেই ভিন্ন। রুমের ভিতরে প্রবেশ করতেই দেখা যায় নিজেদের কাজ নিজেরাই সেরে নিচ্ছেন যে যার মতো। কোর্ট থেকে চিঠিপত্র আসে, সেজন্য দেখা যাচ্ছে অফিসিয়াল কিছু কাজ নেওয়ার জন্যই এখানে। শুধু তাই নয়, নিয়োগপ্রাপ্ত না হয়েও সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে রেকর্ড রুমকেই তাদের অফিস কক্ষ বানিয়ে সেখানেই টেবিল চেয়ার বসিয়ে রীতিমতো করছেন অর্থ বাণিজ্য। কিভাবে রেকর্ড রুমের মতো গোপনীয় বিশেষ এ কক্ষে চেয়ার টেবিল বসিয়ে কাজ করছে এমন প্রশ্নে কোনো সদুত্তর নেই। প্রতিনিয়ত খোয়া যাচ্ছে নানা দলিল ও গোপনীয় নথি। আমি এখানে সার সভাপতি। এখানে আমাকে বালাম মিলিয়ে দিতে হয় না আছে, আমি পিয়ন সহযোগী হিসেবে আমার চিঠিভুক্ত আমি। জি, তবে জেলা রেজিস্ট্রার বলছেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না। শুধু রেকর্ড কিপার, সহকারী রেকর্ড কিপার আর হলো যে পিয়ন, রেকর্ড পিয়ন, এই 3 জন ছাড়া রেকর্ডে যাওয়ার প্রবেশ করার কোনো অধিকার নাই। এর বাইরেও দলিল রেজিস্ট্রি সহ জমি সংক্রান্ত বিভিন্ন কাজ করতে সরকারের নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। খালি সরবার দলিল ফাই নাই, তখন বাধ্য দলিল দিতে, তখন কইতে আছে 5,000 টাকা লাগবে। প্রায় 1 মাসের মতন দিয়ে রাখছি, হয় করে হয় না।
তবে এইসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিলেন উপজেলার সদর সাব রেজিস্ট্রার। বিষয়ে অভিযোগ, কিন্তু আসলে বাস্তবতা নাই এবং বিভিন্ন সময়ে আমাদের সাব রেজিস্ট্রার অফিসকে বাইরে এগুলো বলে। তবে আশ্বাস নয়, দপ্তরগুলো থেকে সকল অনিয়ম দুর্নীতি বন্ধ করে সাধারণ জনগণের ভোগান্তি দূর করা হবে, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। আর মাত্র 7 দিন পেরুলেই ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে এরই মধ্যে কানায় কানায় পূর্ণ ফরিদপুরে টেপাখোলার গরুর হাট। স্থানীয় খামারির পাশাপাশি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা সহ উত্তর ও দক্ষিণ অঞ্চলের ব্যাপারীরা বাজারে নিয়ে আসছেন গরু। ক্রেতার চাহিদা অনুযায়ী 1 থেকে 4 লাখে পাওয়া যাবে ছোট বড় ও মাঝারি আকারের দেশীয় গরু। এবারের হাটে গরুর দাম কম বলছেন খামারিরা। গরুর বাছুর বেচা কেনাই নাই, যে অবস্থা তাতে আমাদের লস, প্রচুর লস। দরদামও মোটামুটি সীমিতের ভিতরে আছে, আমি দেখতেছি, ঘুরতেছি, এখন একটাও নেই। এদিকে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ পশুর হাট যশোরের শার্শা উপজেলার 7 মাইল পশুর হাটে ব্যাপক প্রস্তুতি থাকলেও ক্রেতার সংখ্যা কম। বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। গরুর হাটে গরু বেচা কেনা চলছে, কিন্তু বাজার খুব ভালো না, গরুর দাম নেই। খুব বেশি ভালো না, 11 পিস গরু আনিছি, 3 পিস বেচেছি। রাখা হয়েছে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র ও ভেটেরিনারি সার্ভিস। আমাদের নিয়মিতভাবে মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে। গরুর স্বাস্থ্য পরীক্ষা, গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, তাদের গর্ভ পরীক্ষা এবং অসুস্থ পশুর চিকিৎসা প্রদানের সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। পশু পরিবহন, ক্রয় বিক্রয় ও হাট ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠন করা হয়েছে মনিটরিং টিম। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।